বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলি ঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করল হিজবুল্লাহ। এদিকে গাজা ও রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও ইসরায়েলে পুলিশ জনগণ সংঘর্ষ চলছে, ভয়ঙ্কর বিপদে ইহুদিবাদী কট্টরপন্থী বেজন্মা নেতানিয়াহু। আরও জানাবো ইসরায়েল বিরোধী বিক্ষোভে এবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় সমাবর্তন বর্জন। এরপর জানাবো 4 দশকে এই প্রথম যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে ফাটল। এরপর রয়েছে ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়ার আক্রমণের মুখে হাজার হাজার মানুষের পলায়ন। সর্বশেষ জানিয়ে দেব ভাড়াটে যোদ্ধাদের সংখ্যা কমছে বিজনেস ইনসাইডারের মতে। কিয়েভের পতনের ঝুঁকি দেখে ইউরোপীয়রা রয়েছে ভীষণ ভয়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন বা দেখছেন। ইসরায়েলি ঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করল হিজবুল্লাহ। ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর ভিডিও প্রকাশ করল লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নতুন করে হিজবুল্লাহ ইসরায়েল ঘাঁটিতে এই হামলা চালিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, আর এই হামলায় যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটিতে একটি ক্যামেরা লাগানো ছিল। তারা আরও জানিয়েছে যেখানে হামলা চালানো হয়েছে সেখানে ইসরায়েলিদের গোয়েন্দা নজরদারির সরঞ্জামাদি ছিল। এছাড়াও ওই স্থান থেকে তারা ক্ষেপণাস্ত্র ছুড়ত। ইসরায়েলের সামরিক অবকাঠামোতে হামলা চালাতে যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটি একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রটিতে লাগানো ক্যামেরায় দেখা যাচ্ছে এটি ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ছোড়া হচ্ছে, যে ঘাঁটিতে হিজবুল্লাহ এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে। নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ওই ঘাঁটির ভিতরে সরাসরি আঘাত হানতে দেখা যায়। এবারই প্রথমবার হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে চালানো হামলার এমন ভিডিও প্রকাশ করেছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধে। এর পরের দিন থেকে ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে বিক্ষিপ্ত হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ, যা এখন পর্যন্ত চলছে। যুদ্ধের শুরুতে ধারণা করা হয়েছিল হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধে জড়াবে, কিন্তু সেই পথে না গিয়ে ইসরায়েলি সেনাদের ব্যস্ত রাখতে প্রতিদিনই বিক্ষিপ্ত হামলা চালাচ্ছেন হিজবুল্লাহ যোদ্ধারা। গাজা ও রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গাজার উত্তরাঞ্চলীয় জবালিয়া শরণার্থী শিবিরে নতুন করে ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল। শনিবার 11 মে রাতভর আকাশ ও স্থলপথে ভারী বোমা হামলার পর রবিবার সেখানে ট্যাঙ্ক পাঠায় দেশটি। অঞ্চলটিতে ইসরায়েলি হামলার বেশ কয়েকজন হতাহত হওয়ার তথ্য দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। রাফা শহরে ইসরায়েল ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে। ইসরায়েলি সেনাদের আতঙ্কে এরই মধ্যে রাফা ছেড়েছেন 3 লাখের বেশি ফিলিস্তিনি। দের আল বালাই জায়গা না থাকায় তাদের আশ্রয় এখন খোলা মাঠ। এদিকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 35,000 উল্লেখ করে আবারও জোরালোভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থার প্রধান অ্যান্টনি গুতেরেস এক ভিডিও বার্তায় হামাসের হাতে বন্দীদের মুক্তির পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা বাড়ানোর তাগিদ দেন। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন হামাস যুদ্ধবিরতির জন্য রাজি হলেও ইউরোপ ও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপ না দেওয়ায় তা বাস্তবায়িত হচ্ছে না। ইসরায়েলে পুলিশ জনগণ সংঘর্ষ, ভয়ঙ্কর বিপদে নেতানিয়াহু। গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের অবিলম্বে মুক্তি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে ও অন্যান্য কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষও ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে গাজায় আটক সব জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার 11 মে ইসরায়েলের কয়েকটি শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। তারা নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন। তেল আবিব ছাড়াও সিজারিয়া, রেহোভত এবং হাইফা সহ অন্যান্য শহরে এসব সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে গাজার জিম্মিদের পরিবার। ইসরায়েলি মেমোরিয়াল ডে পালনের প্রস্তুতি নেওয়ার সময় এই বিক্ষোভ করে তারা। এ সময় বিক্ষোভকারীদের হাতে ইসরায়েলি পতাকা এবং গাজায় আটক জিম্মিদের ছবি সংবলিত ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীরা জিম্মিদের জীবিত ফেরত আনতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানান। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলি হামলা চালিয়ে প্রায় 240 জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। হামাসের আকস্মিক এই হামলায় ইসরায়েলে 1200 জনের বেশি নিহত হন। পরের ওই দিনে গাজা উপত্যকায় যুদ্ধ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর 7 মাসের বেশি সময় ধরে চলা হামলায় এখন পর্যন্ত প্রায় 35,000 ফিলিস্তিনির প্রাণহানি ও হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। গত নভেম্বরে কয়েক দফায় যুদ্ধবিরতির বিনিময়ে 100 জনের বেশি জিম্মিকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে গাজায় হামাসের হাতে এখনো প্রায় 132 জন জিম্মি রয়েছেন। এদের মধ্যে মাত্র 92 জন জীবিত আছেন বলে ধারণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
ইসরায়েলি বিরোধী বিক্ষোভে এবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বর্জন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিকে সমাবর্তনে বক্তা করায় তারা সমাবর্তন বর্জন করেন। খবর বিবিসির। সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার প্রকাশিত বিভিন্ন পোস্টে দেখা গেছে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের ভিসিইউ শিক্ষার্থীরা গাউন ও টুপি পরা অবস্থায় সমাবর্তন অনুষ্ঠানের কক্ষ থেকে বের হয়ে যাচ্ছেন। তখন সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিচ্ছিলেন ভার্জিনিয়া রিপাবলিকান পার্টির গভর্নর গ্লেন ইয়ংকিন। প্রকৃতপক্ষে ইয়ংকিনকে সমাবর্তনে বক্তা করার বিষয়টি শিক্ষার্থীদের অনেকেই মেনে নিতে পারেননি, কারণ তিনি গাজার ইসরায়েলি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভে কর্মসূচির অনুমতি দেওয়া উচিত নয় বলে এর আগে মন্তব্য করেছিলেন। এছাড়াও ভিসিইউ কর্তৃপক্ষ যখন বর্ণবাদ নিয়ে একটি পাঠ্যক্রম চালু করার কথা ভাবছিল তখন তিনি সেটির বিরোধিতা করার কারণেও সমালোচিত হয়েছিলেন। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় সমাবর্তন বর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন শিরিন হাদাদ। শনিবার তিনি বিবিসিকে বলেন, সমাবর্তন স্বাগত বক্তব্য শুরু করার পর বিক্ষোভকারী শিক্ষার্থীরা এত জোরে তালি বাজাতে শুরু করেন যে অন্যরা ইয়ংকিনের কোনো কথাই শুনতে পাচ্ছিলেন না। এরপর অন্তত 150 জন শিক্ষার্থী একসঙ্গে সমাবর্তন কক্ষ থেকে বের হয়ে যান। এতে অবশ্য ইয়ংকিন তার স্বাগত বক্তব্য দেওয়া থামাননি। অনুষ্ঠান শেষে তিনি সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তবে শিক্ষার্থীরা যেভাবে সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছেন সে বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ বিক্ষোভ ও সমাবেশ করে আসছেন শিক্ষার্থীরা। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কমপক্ষে 130 শিক্ষা প্রতিষ্ঠানে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। গত এপ্রিলে মাঝামাঝি শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 2000-এরও বেশি শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন। এরই মধ্যে গত 29 এপ্রিল ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 13 জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্তত 6 জন শিক্ষার্থী রয়েছেন। গাজা যুদ্ধের প্রতিবাদ শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ এখন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয় গণ্ডি পেরিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। গত শুক্রবার ভোরে ইনস্টিটিউট অব টেকনোলজি MIT কর্তৃপক্ষ ক্যাম্পাসে পুলিশটিকে বিক্ষোভকারীদের তাঁবু তুলে দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে। তখন বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এর আগে বিক্ষোভকারী কয়েক ডজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে MIT কর্তৃপক্ষ। তারা শিক্ষা কার্যক্রম ও স্নাতক সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে। তবে বিক্ষোভকারীরা বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে MITর সম্পর্ক ছিন্ন করার দাবিতে তারা অনড়। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে তারা সাময়িক বহিষ্কার শুরু করেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভের পাশাপাশি গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে অনেক জায়গাতেই ব্যাপক বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা সম্প্রতি শিকাগোতে বিক্ষোভ করেছেন। চার দশকে এই প্রথম যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক ফাটল। এই সপ্তাহে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা কৌশলগত সম্পর্ককে ঝুঁকিতে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যমে CNN-এ এক সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইসরায়েল যদি তার পরিকল্পনা অনুযায়ী রাফা আক্রমণ করে তাহলে কি হবে। জবাবে বাইডেন বলেন, আমি তাদের আর অস্ত্র সরবরাহ করব না। আমেরিকা ইসরায়েল মৈত্রীর ভিত্তিই হলো অস্ত্রের চালান। গত 4 দশকে এই প্রথম এতে ফাটল দেখা যাচ্ছে। গাজায় সামরিক প্রাণহানি ও মানবিক বিপর্যয় রুখতে নিজ দেশে ও দেশের বাইরে ব্যাপক চাপে আছেন বাইডেন। শেষ পর্যন্ত তিনি ইসরায়েলের অস্ত্র সরবরাহের বিষয়ে সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি জানালেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকার সবচেয়ে কাছের কৌশলগত মিত্র। 1980 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের পর এ ধরনের পদক্ষেপ আর দেখা যায়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক বিশেষজ্ঞ এবং মধ্যপ্রাচ্য শান্তির প্রতীকের অভিজ্ঞ মধ্যস্থকারী অ্যারন ডেভিড মিলারের মতে এই সংঘাতের শুরু থেকেই বাইডেনকে দ্বিধার দেখা গেছে। তার একদিকে ইসরায়েলপন্থী রিপাবলিকান পার্টি, অন্যদিকে নিজ দল ডেমোক্র্যাট পার্টির মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। এখনো পর্যন্ত বাইডেন যেসব সিদ্ধান্ত নিয়েছেন তাতে এমন কিছু দেখা যায়নি যাতে আমেরিকা ইসরায়েল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ইসরায়েল রাফাতে স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর বাইডেনের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন দেখা যায়। গত সোমবার ইসরায়েল জানায় তারা শহরটির পূর্বে হামাসকে লক্ষ্য করে কার্যক্রম চালাচ্ছে। স্থানীয়রা বিরামহীন বিস্ফোরণের শব্দ শোনার কথা জানাচ্ছেন। একই সঙ্গে প্রায় অকার্যকর হাসপাতালগুলোতেও আহতদের সংখ্যা মাত্রা ছাড়িয়েছে। জাতিসংঘ বলেছে প্রায় 1 লাখ মানুষ ওই এলাকা থেকে পালিয়েছে এবং তারা খাবার, আশ্রয়, পানীয়, স্যানিটেশনের ভয়াবহ সংকটে রয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার শহরটিতে পূর্ণ মাত্রার স্থল অভিযান চালানোর কথা বলেছেন, যেখানে প্রায় 10 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনে আছেন। তিনি বলেছেন, এখানে লুকিয়ে থাকা হামাসের অবশিষ্ট 4 ব্যাটালিয়ন যোদ্ধাকে নিশ্চিহ্ন করতে এই অভিযান জরুরি। যুদ্ধবিরতির কোনো প্রস্তাব সফল হলেও অভিযান চালানো হবে বলে মত তার। ওয়াশিংটন নেতানিয়াহুকে রাফাতে কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনা না করতে বারবার অনুরোধ জানিয়ে আসছে। অ্যারন ডেভিড মিলার বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন আশঙ্কা করেছেন রাফাতে অভিযান হলে যুদ্ধ বন্ধ বা জিম্মিদের উদ্ধারের আর কোনো উপায় থাকবে না। বাইডেন প্রশাসনে কাজ করা একজন সাবেক কর্মকর্তা জানান, বাইডেন মিশরের সঙ্গে কোনো সংকট এড়িয়ে চলতে চান। একই সঙ্গে এই
এই অভিযানের ফলে ডেমোক্রেটিক পার্টিতেও ক্ষোভ ও বিভাজন আরও বাড়তে পারে। মিলার বলেন, এ কারণেই তিনি সংকেত পাঠিয়েছেন। গত বুধবার বাইডেনের সাক্ষাৎকার প্রচারের পরপর আমেরিকা ইসরায়েলের জন্য বরাদ্দ 2,500 পাউন্ডের বোমা দুটি চালান স্থগিত করেছে। ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার আক্রমণের মুখে হাজার হাজার মানুষের পলায়ন। ইউক্রেনের উত্তর পূর্বে রাশিয়ার নতুন স্থল আক্রমণ থেকে বাঁচতে আরও হাজার হাজার বেসামরিক লোক পালিয়ে গিয়েছে। রোববার ইউক্রেনের কর্মকর্তারা বলেন, এই স্থল আক্রমণ শহর ও গ্রামকে লক্ষ্য করে কামান এবং মর্টার দিয়ে গোলাবর্ষণ করা হচ্ছে। তীব্র রায় মুখে খারকিভ অঞ্চলে কমপক্ষে একটি ইউক্রেনীয় ইউনিট পিছু হটতে বাধ্য হয়েছে, যার ফলে রাশিয়ার সীমান্তে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চল জুড়ে আরও বেশি ভূমি রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে। রোববার বিকেলের মধ্যে শহরটি যুদ্ধের একটি কেন্দ্র বিদ্যুতে পরিণত হয়। উত্তর পূর্বের বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি, যার যুদ্ধ পরবর্তী জনসংখ্যা ছিল 17,000। খারকিভ আঞ্চলিক পুলিশের প্রধান ভলোদিমির টাইমোস্কে বলেন, রুশ বাহিনী শহরের উপকণ্ঠে পৌঁছেছে এবং 3 দিক থেকে এগিয়ে আসছে। তিনি বলেন, পদাতিক বাহিনীর লড়াই ইতিমধ্যেই চলছে। টিমোস্কো বলেন, শহরের দিকে যাওয়ার প্রধান রাস্তায় একটি রাশিয়ান ট্যাঙ্ক দেখা গেছে। এতে ভারী অস্ত্র মোতায়েন করার জন্য মস্কোর আস্থার চিত্র তুলে ধরেন। গভর্নমেন্ট অলিহে সিনিএফ একটি সামাজিক মিডিয়া বিবৃতিতে বলেন, শুক্রবার থেকে মস্কোর বাহিনী অভিযান শুরু করার পর কমপক্ষে 4,000 জন বেসামরিক লোক খারকিভ অঞ্চল থেকে পালিয়ে গেছে। তিনি বলেন, রোববার উত্তর পূর্ব ফ্রন্ট লাইনে প্রচণ্ড লড়াই চলে। সেখানে রাশিয়ান বাহিনী গত 24 ঘন্টায় 27টি লোকালয়ে আক্রমণ করেছে। কিয়েভের পতনের ঝুঁকি দেখে ইউরোপীয়রা রয়েছে উদ্বেগে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ান চলমান বিশেষ সামরিক অভিযানের সময় ইউক্রেনের সম্পূর্ণ পতনের ঝুঁকি বুঝতে পেরে পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ভেজেটিয়ারকে সাংবাদিক পাভেল জারোভিনকে বলেছেন, যিনি তার টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করেছেন, পশ্চিমা রাজনীতিবিদদের উস্কানিমূলক বক্তব্য উত্তেজনা বৃদ্ধির ইচ্ছাকৃত চেষ্টা। পেসকভ বলেন, ইউরোপীয়রা ভেঙে পড়েছে কারণ পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং এটি আসলে ইউক্রেনীয়দের জন্য সম্পূর্ণ পতনের সাথে পরিপূর্ণ। তাই তারা নিজেরাই এই পরিস্থিতিকে বাড়িয়ে তুলেছে। পেসকভের মতে বর্তমানে মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এটি ইউরোপীয়দের পক্ষ থেকে অত্যন্ত উত্তেজক। পেসকভ উপসংহারে এসেছিলেন, সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমা রাজনীতিবিদরা অস্পষ্ট বিবৃতি দিয়ে এসেছেন। উদাহরণস্বরূপ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইউক্রেনে পশ্চিমা সৈন্যদের সম্ভাব্য মোতায়েনের বিষয়ে আরও ঘন ঘন বিবৃতি দিচ্ছেন। রাশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত অস্পষ্টতা তৈরি করার একটি ধারণা দিয়ে এটি ব্যাখ্যা করেছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন বলেছেন যে ব্রিটিশ অস্ত্র নিয়ে রাশিয়ার ভূখণ্ডে কিয়েভের হামলা লন্ডন আপত্তি করে না। রাশিয়া পুনর্ব্যক্ত করেছে যে ইউক্রেনের সংঘাতে পশ্চিমা দেশগুলোর সরাসরি সম্পৃক্ততা অনিয়ন্ত্রিত বৃদ্ধিতে পরিপূর্ণ। পশ্চিমের আক্রমণাত্মক বিবৃতির জবাবে মস্কো ও কৌশলগত পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার অনুশীলনের জন্য ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করেছে। এদিকে ইউক্রেনের পক্ষে সংঘাতে যোগ দিতে যাওয়ার জন্য বিদেশি ভাড়াটে যোদ্ধাদের সংখ্যা 2022 সালের মার্চের তুলনায় 2/3 কমেছে। 2022 সালের গ্রীষ্মে ইউক্রেনের যুদ্ধে অংশ নেওয়া মার্কিন প্রবীণ সৈনিক কার্ল লাটসনকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী বার্তা সংস্থা বিজনেস ইনসাইডার। এখন আগত ভাড়াটেদের অর্ধেক লাতিন আমেরিকা থেকে এসেছে। তারা অর্থের জন্য আছে। লাটসন উল্লেখ করেছেন, আমরা যুদ্ধের শক্তি বৃদ্ধি করেছিলাম। তিনি বলেন, যদি রাশিয়ানরা আসতো আমরা হয়তো 1 ঘন্টার জন্য তাদের আটকে রাখতে পারতাম। রুশ ড্রোনের হামলার অনেক ভাড়াটে নিহত হয়েছে। তিনি যোগ করেছেন, সূত্র তাস।